অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশ নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ সেজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। গত 5 দিনে সাভার শিল্পনগরীতে চামড়া এসেছে 5,41,000 পিস। এবারও কেনা বেচা হচ্ছে সরকার নির্ধারিত দামের অর্ধেকে। দেশের কোরবানি চামড়ার বড় সুবিধা নিচ্ছে চায়নার ব্যবসায়ীরা। রপ্তানি নির্ভরশীলতার সুযোগে ধারাবাহিকভাবে কমছে প্রতি বর্গফুট চামড়ার মূল্য। তৃতীয় দিনের মতো চলছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের আন্দোলন। চেয়ারম্যানের প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এসব খবরের সাথে থাকছে ব্যবসা বাণিজ্যের আরও অন্যান্য খবর। আমরা দেখে নিচ্ছিলাম আজকে যা থাকছে। ঈদের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাভারের চামড়া শিল্পনগরীতে 5,41,000 পিস চামড়া ঢুকেছে। আর পোস্তার আড়তদারদের লবণজাত করেছে আরও 80,000 চামড়া। অন্যদিকে দেশের বিভিন্ন জেলার লবণজাত চামড়া রাজধানীতে ঢুকবে 10 দিন পর, অর্থাৎ আগামী শনিবার। চলতি বছর ঈদে সব মিলিয়ে 75 থেকে 80 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ট্যানার্স প্রতিষ্ঠানগুলো। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসাবে দেশে এক বছরে মোট পশু কোরবানি হয়েছে 1 লাখ কোটিরও কিছু বেশি। যদিও দেশের কোরবানির উপযুক্ত পশু তৈরি হয়েছিল 1,23 লাখ। সেই হিসাবে চলতি বছর 22 থেকে 23 লাখ পশু অবিকৃত অবস্থায় থেকে গেছে। তবে সব কিছু ছাপিয়ে এবারও চামড়া খাতে বড় সংকট সিন্ডিকেট। সংশ্লিষ্টদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের অর্ধেকে দাম কেনা হচ্ছে লবণজাত চামড়া। অভিযোগ আছে এর মূলে রয়েছে আড়তদার এবং ট্যানারি মালিকদের যোগসাজশ। লবণ ও কেমিক্যালের দাম বাড়ার দোহাই দিয়ে এই কম মূল্যে চামড়া কিনছেন তারা, যদিও এর জন্য সরকারের দুর্বল মনিটরিংয়ের কথা বলছেন কেউ কেউ। দেখে নিচ্ছিলাম কোরবানি চামড়ার সবশেষ পরিস্থিতি। আমরা আজ আমাদের এই বাণিজ্য সংলাপে নিয়ে বিশ্লেষণ করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহিন আহমেদ। শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু যেই বিষয়টা আমরা আজ যে তুলে আনলাম সেটি হচ্ছে কি, মূলত এই চামড়া সংশ্লিষ্ট বিষয়গুলো আসলেই অভিযোগ আসে সিন্ডিকেটের। এবং এই সিন্ডিকেট কারা? আমরা যদি দেখি, আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আরও যারা মৌসুমি ব্যবসায়ীরা তারা আড়তদারদের অভিযোগ দেয়, এবং মৌসুমি ব্যবসায়ী আড়তদার দুজন মিলে ট্যানার্সদের অভিযোগ দেয় যে তারা সিন্ডিকেট করে অর্ধেক দামে কিনছে। আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমি একটু যদি কারেকশন করে দিই, ট্যানারি মালিকরা কিন্তু এখনও অদ্যাবধি কোনো লবণযুক্ত চামড়া ক্রয় শুরু করেনি, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা কিন্তু এই 5,40,000 পিস যে চামড়াটা কিনেছি সেটা কিন্তু এই ঢাকার যে মাদ্রাসাগুলো ছিল এবং এতিমখানাগুলো ছিল সেইগুলো রক্তের চামড়া আমরা সরাসরি কিনেছি, যেটার আমরা দাম দিয়েছি 800 থেকে 900 টাকা। আপনার এখানে মৌসুমি ব্যবসায়ী বা আড়তদাররা বা মধ্যস্বত্বভোগীরা এখানে কিন্তু তারা চামড়া সংগ্রহ করেছে বিভিন্নভাবে। তারা ঢাকার বাইরে চামড়াও নিয়ে আসছে। আপনার আমাদের কাছে তথ্য আছে, তারা কিন্তু লবণ দিয়ে আপনার সেটা কিন্তু আমাদের কাছে আবার বিক্রি করবে। সুতরাং আমরা এটুকু নিশ্চয়তা দিতে চাই যে ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সরকার যে দাম দিয়েছে, যদি সেটা কোয়ালিটি ঠিক থাকে এবং যদি এটার মান ঠিক থাকে, তাহলে সেটার উপযুক্ত দাম এই যারা এই আড়তদার বা মৌসুমি ব্যবসায়ী লবণ দিয়েছে তারা সেটা পাবে। এবং পাশাপাশি আমরা বলতে চাই যে এইখানে যদি সিন্ডিকেটের কথা বলেন, আমরা জানি না, যদি সিন্ডিকেট থাকতো তাহলে কিন্তু এত চামড়া নষ্ট হতো না। আর যেখানে ডিমান্ড থাকে সেখানে সিন্ডিকেটের সম্ভাবনা থাকে। এখানে আমাদের যে ডিমান্ড, আমাদের যে ট্যানারির যে অর্ডারগুলো, ইন্টারন্যাশনাল অর্ডারগুলো কিন্তু আমাদের ওইভাবে নেই, সার্বিকভাবে নেই। আপনি যদি এক্সপোর্ট একটা টার্গেট দেখেন যে আপনি 16 সালে 1.2 বিলিয়ন $3 বিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি, অথচ আমরা 24-25 অর্থ বছরে আমরা কত
এক্সপোর্ট করেছি $1.1 বিলিয়ন। আর আমি লাস্ট 10 মাসে কিন্তু আমি মাত্র আপনার $900 মিলিয়ন এক্সপোর্ট করতে পেরেছি লেদার গুডসে। জি, অর্ডার হয়তো সেই অর্থে নেই, কিন্তু আপনারা চামড়া যদি সংগ্রহ করেন সেটি কিন্তু বাজার আছে, অর্থাৎ চায়নার বাজার, ভারতের বাজারে আমরা দিতে পারছি, সেটা থেকে যাচ্ছে না। আমাদের বড় অর্ডার না থাকলেও আমরা বিক্রি করতে পারছি, ব্যাপারটা তো এমন। আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার প্রতি বছরের মতো এবারও প্রণোদনার একটা অর্থ ছাড় দিয়েছে, বিশেষ করে এই খাতের জন্য। তারপরেও এই সংকটটা আমরা যেটা সব সময় দেখি যে মার্কেটে একদম সংকট থেকে যায়, অনেকে কাছে চামড়া ফেলে দেয়, পুঁতে ফেলে, এই ধরনের ঘটনাও ঘটে। এবারও কম বেশি বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। মানে তাহলে এই প্রণোদনার অর্থ কি দাঁড়ায়? দেখুন, আপনার যে প্রণোদনার কথা বলছেন সেটা হলো ক্যাশ ইনসেন্টিভ, অর্থাৎ আপনার যে খাতগুলো আছে বাংলাদেশের প্রায় 40টি খাতের উপরে আপনার কিন্তু এই নগদ সহায়তা দিয়ে থাকে, তার ভিতরে চামড়া একটি। অথচ সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এখানে 3,000 কোটি টাকা প্রণোদনা ছাড় দিয়েছে, 2900 কোটি টাকা আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে গেছে এবং জুট ইন্ডাস্ট্রি নিয়ে গেছে। যে সময় আমরা বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আমরা জানালাম বিষয়টি, উনি সরাসরি বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করলো এবং অর্থ সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করলো। আমরাও বিভিন্নভাবে যোগাযোগ করি যে ওই সময় কিছু অর্থ ছাড় দিয়েছে, যেটা প্রয়োজনের তুলনায় আপনার খুবই অপ্রতুল, প্রায় 100 কোটি টাকারও নিচে। আপনি দেখেন এখানে অর্থনীতিতে প্রায় 2,000-2,500 কোটি টাকার বাণিজ্য হয় এই রোহাইটসে, কিন্তু আমাদের যে কুরবানি অ্যাডভান্সটা দিত আগে, যেটা 400-500 কোটি টাকা, সেটা দিয়ে কিন্তু ট্যানারি মালিকরা মানে আপনার এই টাকাটা আপনার ছড়িয়ে দিত এবং আমাদের প্রতিনিধিরা গিয়ে এই টাকা দিয়ে আপনার অ্যাডভান্স, ইভেন আপনার অ্যাডভান্স দিয়ে ব্যাপারীদের, আড়তদারদের অ্যাডভান্স দিয়ে চামড়াগুলো ক্রয় করতো 17 সালের পূর্বে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই যে ক্যাশ এই যে ঈদের প্রণোদনাটা, সরি, এই যে ঈদের যে অ্যাডভান্সটা আমার যে 400-500 কোটি টাকা দিত, সেটা নামতে কিন্তু 65 কোটি টাকা প্রণোদনার অর্থ আপনারা নিতে পারেননি, এই ব্যর্থতা তো আপনাদের, মানে আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পারেন না। সরি, আমরা যে আমাদের যে কুরবানি অ্যাডভান্সটা দিয়ে দিত আপনার 400-500 কোটি টাকা, সেটা কিন্তু নেমে চলে এসেছে 60-65 কোটি টাকায়। অর্থাৎ আমার এই 7 বছরের ভিতরে আমাদের যে ট্যানারি সক্ষমতা সেটা অনেকাংশ কমে গেছে। বিশেষত আপনার যে অনেক ট্যানারি ক্লাসিফাইড হয়ে গেছে, তাদের ঋণগুলো পরিশোধ করতে পারেনি। নতুন করে যে এখানে ফাইন্যান্স ইনজেক্ট করবে সেই অবস্থাও আপনার কিন্তু নেই। সুতরাং আমরা যে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের কথা বলি, এই ব্যাংকগুলোই কিন্তু আপনার বিশেষত এই খাতে আপনার সবচেয়ে বেশি আপনার ঋণ দিয়ে থাকতো, বিশেষত জনতা ব্যাংক। আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, যার প্রভাব কিন্তু চামড়া শিল্প পড়েছে, ব্যাংকগুলো আপনার সেইভাবে আপনার ঋণ দিতে পারছে না। তার বাইরে আমরা জানি যে কেমিক্যাল এবং লবণের দাম এবছর বেড়েছে এবং আমরা প্রতিবেদন করেছি বেশ খানিকটা বেড়েছে। আপনারা এই ক্ষেত্রে সরকারের কাছে, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন কিনা, কিংবা এখানে কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা? দেখুন, আমরা আমাদের যে কেমিক্যালস ইম্পোর্ট করি সেই ক্ষেত্রে কিন্তু 20% কিন্তু আপনার প্রাইস ইনক্রিজ হয়েছে এবং লবণের কিন্তু আপনার যে 12 টাকার লবণ আমরা কিন্তু 18 টাকা পর্যন্ত কিনেছি। আপনার একটা উদাহরণ দিই, সালফিউরিক অ্যাসিড যেটা ছিল 30 টাকা, সেটা কিন্তু 230 টাকা পর্যন্ত হয়ে গেছে। আমরা যে সময় বাণিজ্য মন্ত্রী মহোদয়কে জানালাম, উনি কিন্তু আমাদেরকে মানে ইম্পোর্টের পারমিশন দিয়েছিল, কিন্তু এই ইম্পোর্টের পারমিশন দেওয়ার ফলে কিন্তু কমে আসছে ব্যাপারগুলো। এই যে ব্যালেন্সিং আপনার একটা প্রয়োজন, এবং আমরা মনে করি যে বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রী একই ব্যক্তি। উনি কিন্তু আপনার কয়েকবার কিন্তু সাভার চামড়া শিল্পনগরীতে ভিজিট করেছে, ঈদের পরের দিন আপনার ভিজিট করেছে। সেখানে উনি জানতে চেয়েছেন আমাদের সমস্যাগুলো। আসলে বিগত সরকারগুলো কিন্তু সেইভাবে আপনার ভিতরে যে ইনসাইডে যে আপনার সমস্যাগুলো চিহ্নিত করে নেই, কিন্তু আমরা কিন্তু বারবার আমাদের সাথে যে সরকারি এমইউ ছিল, আমরা যে 12,000-13,000 কোটি টাকা ইনভেস্ট করলাম, সেইখানে যে আমাদেরকে একটা সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি দিবে, পরিবেশ বান্ধব চামড়া শিল্প উৎপাদন করব, সেই কমিটমেন্ট কিন্তু বিগত সরকারগুলো ফেল করেছে এবং চামড়া শিল্পের প্রতি একটা অবহেলা ছিল। তো আমি দেখলাম যে বাণিজ্য মন্ত্রী মহোদয়, যেহেতু শিল্পমন্ত্রী একই ব্যক্তি, উনি কিন্তু ইনসাইডে গিয়ে আপনার সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছে এবং এটা আমি যতটুকু জানি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকে দায়িত্ব দিয়েছেন যে এই শিল্পটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আপনি যদি বলেন যে নেক্সট টু আরএমজি, আপনার এখানে যে বর্তমান সরকারের আমরা শিল্প নগরী প্রসঙ্গে পরের পার্টে আলোচনা করবো এবং আমরা ওইভাবেই প্ল্যান করেছি। কিন্তু এই যে এখন যে কাঁচা চামড়ার 10 দিন পর যেটা লবণজাত হয়ে আপনাদের কাছে আসবে, আপনারা কি সেটা সঠিক দাম দিবেন? আপনারা
আপনারা এই গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, এটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, যদি কোয়ালিটি ঠিক থাকে এবং আপনার এটার যদি মান বজায় থাকে, আমরা সেই দামে আমরা চামড়া ক্রয় করব। এবং আমরা কিন্তু শনিবার থেকে কিন্তু চামড়া কেনা বেচা শুরু হবে, কারণ যেহেতু আপনার ঢাকার ভিতরে 10 দিন চামড়া ঢুকবে না, সেই বিধায় কিন্তু আপনার বিভিন্ন হাটগুলো আপনার শুরু হবে শনিবার থেকে। আমাদের প্রতিনিধিরা গিয়ে ওইখান থেকে আপনার চামড়া কেনাকাটা শুরু করবে। জি, আমরা এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন দেখে নিচ্ছি। দেশের কোরবানির চামড়ার বড় সুবিধার ভাগ যাচ্ছে চীনের ব্যবসায়ীদের কাছে। রপ্তানিতে বাংলাদেশের নির্ভরশীলতার সুযোগে কম দামে চামড়া কিনে অধিক দামে বিক্রি করছে ইউরোপের বাজারে। উল্টো দেশের চামড়াজাত পণ্য রপ্তানিকারকরা বাড়তি দামে চামড়া আমদানি করছে আবার অন্য দেশ থেকে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে 2023-24 অর্থ বছরে এই আমদানির পরিমাণ ছিল প্রায় 1,500 কোটি টাকার। পরের অর্থ বছরে তা আরও বেড়েছে। দেশে মোট ট্যানারি সংখ্যা 160টি, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডের সার্টিফিকেট আছে মাত্র 8টির, যেখানে ভারতের আছে 241টি, পাকিস্তানে 56টি আর ভিয়েতনামে 24টি। ফলে প্রতিযোগী যে কোনো দেশের তুলনায় এই সংখ্যা নগণ্য। আর এই সংকটের প্রধান শিকার দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিকারকরা। এই যেমন চামড়াজাত পণ্যের ব্র্যান্ড গুটিপা। একসময় ইউরোপ আমেরিকার বাজারেও যেত এই প্রতিষ্ঠানের পণ্য, কিন্তু দীর্ঘ এই সংকট বাজারকে ছোট করতে করতে এখন প্রতিষ্ঠানটি রপ্তানি ঠেকেছে মাত্র 3 থেকে 4টি দেশে। বর্তমানে চামড়ার প্রোডাক্টের রপ্তানিটা হচ্ছে, বিষয়টা হচ্ছে না যেরকম না, তবে আমার মনে হয় যে যেটা বাংলাদেশ যেটা তৈরি করতে পারে, এটা যে পটেনশিয়ালটা আছে সেটা সম্ভব হচ্ছে না। শুধু চামড়াজাত পণ্য নয়, কয়েক বছর আগেও চীনের বাজারে প্রতি বর্গফুট চামড়া বিক্রি হতো $1.5। দেশটির ওপর বাড়তি নির্ভরশীলতার সুযোগে এখন সেই দাম ঠেকেছে 60 থেকে 65 সেন্টে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির উপলক্ষে চামড়ার বড় সরবরাহের সুবিধা এখন বাংলাদেশের তুলনায় চীনই বেশি পাচ্ছে। কোয়ালিটি অ্যাসুরেন্স উইথ দ্য এনভায়রনমেন্ট, রেসপেক্ট টু এনভায়রনমেন্ট, সেই জায়গাতে তো আমরা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের না ইনফ্যাক্ট। তো যার জন্য আমাদের একটা সস্তা বাজার খুঁজতে হচ্ছে। সস্তা বাজারের ক্ষেত্রে চায়নাতে সস্তা বাজারও আছে, দামিও আছে। আমরা সস্তা জায়গাটাতে এখন অকুপাই হয়ে আছি। কোরবানি এলেই চামড়া খাত নিয়ে এই তোড়জোড় সরকারের নজরদারি বছরব্যাপী থাকে না। ফলে আলোচনার বাইরে থাকা এই খাতে সরকার কেবল আশ্বাসই দিয়ে যান, প্রকৃতপক্ষে কোনো উদ্যোগ নেন না বলে মন্তব্য করেছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। যারা বিগত বছরগুলিতে ব্যবসা করছে, গত 4-5 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াস লসের ভিতর দিয়ে যাচ্ছে। এটা হয়তো বা আনবিলিভেবল একটা ব্যাপার হবে, কিন্তু এটাই রিয়েলিটি। এই কারণে অনেকে কেনার জন্য কিনবে কি কিনবে না এটা নিয়েও টেনশনে আছে। সুতরাং আমরা আশা করি যে সরকার আমাদের দিকে সুনজর দিবেন এবং আমাদের এই সিটিপিটাকে দ্রুত একটা পর্যায়ে নিয়ে আসবেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানির সম্ভাবনাময় খাতকে পোশাক খাতের মতো সুযোগ সুবিধা দেবে সরকারের এমন ঘোষণা কোনো কাজেই আসবে না, যদি না সমস্যার গভীরে ঢোকা যায়। শবনাথ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনে এই অংশে আমরা যুক্ত করে নিচ্ছি চামড়াজাত পণ্যের রপ্তানিকারক রিজওয়ান হাফিজকে। রিজওয়ান হাফিজ নিশ্চয়ই আমাদের সাথে এখানে যুক্ত হবেন এবং আমাদের সাথে আলোচনার জন্য আছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহিন আহমেদ। রিজওয়ান হাফিজ আমাদের সাথে আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমরা আপনার কাছে আসবো। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমরা দেখলাম যে আমাদের দেশের চামড়ার, বিশেষ করে কোরবানিতে আমরা যে 1 কোটি পিস চামড়া উৎপাদন করি, সেটির বড় অংশ লাভ চলে যাচ্ছে চায়নার বাজারে। বিশেষ করে কম দামে চামড়া কিনে তারা বেশি দামে বিক্রি করার সুযোগ পাচ্ছে। উল্টো আপনারা যারা রপ্তানিকারক আছেন, তারা রপ্তানির জন্য চামড়া আমদানি করতে হচ্ছে। এই পুরো বিষয়টা কেমন আসলে একটু শুনি আপনার কাছে। ধন্যবাদ ভাইয়া। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের যে সমস্ত ট্যানারিগুলো আছে, তো এখানে এলডব্লিউজি সার্টিফিকেশনের যে বিষয়টা, এটা আসলে জোরালোভাবে দেখা উচিত। কারণ এখানে আমাদের যে পরিমাণ ট্যানারি আছে, আমরা যদি সেগুলোকে কাজে লাগাতে পারি তবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা
হচ্ছে এক্সপোর্ট করছি, বায়ার যে আমাদেরকে কোয়ারিগুলো দিচ্ছে বিভিন্ন দেশে থেকে সেগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে এসে লেদার গুডস কিংবা ফুটওয়্যার হচ্ছে তৈরি করে আবার এক্সপোর্ট করছি। এতে কিন্তু আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আমার কাছে লাগে যে প্রতি বছর যখন এই কোরবানির সময় আসে তখন আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে খুব জোরালো ভাবে দেখি, কিন্তু এইটা না করে এটা শুধু তো একটা জায়গার বিষয় না, এখানে সরকার, ট্যানার অ্যাসোসিয়েশন, পাশাপাশি বিসিক এবং ট্যানারি মালিকরা সবাই মিলে একত্রিত হয়ে জোরালো ভাবে আমার কাছে মনে হয় যে সার্টিফিকেশনের বিষয়টা আমাদের দেখা দরকার। এক্ষেত্রে যেটা হয় যে সবগুলোর পক্ষে তো তা সম্ভব হবে না। যখন আমরা হাজারীবাগ থেকে ট্যানারিগুলো স্থানান্তর করে হেমায়েতপুরে নিয়ে আসি তখন কিন্তু ট্যানারি মালিকদের একটা ব্যাপক অর্থায়নের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ফলে এখানে একটা সুনির্দিষ্ট যে পরিকল্পনার মধ্য দিয়ে জি, আপনি বলছিলেন, আপনি আছেন আমাদের সাথে, একটু থাকুন। যে বিষয়টি জনাব শাহিন উনি উত্থাপন করলো, চামড়ার এই প্রসঙ্গটি শুধুমাত্র কোরবানির ঈদকে কেন্দ্র করেই আমরা আলোচনায় আনি এবং এটা নিয়ে আমরা তখন খুব তোড়জোড় করি। এবং আপনি বলছিলেন সরকারের যে বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রী তিনি ভিজিট করেছেন, এইটা এই সময়ের মধ্যেই হয়, কিন্তু তারপর বছরের অন্যান্য সময় এটা কোনো আলোচনাই থাকে না। কেন সেটি হয় আপনি একটু জানাবেন, যে কেন আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন না অ্যাজ অ্যাসোসিয়েশন? ধন্যবাদ, ভালো আপনি কোশ্চেন করেছেন। বিশেষত কোরবানি আসলে যে সময় একটা ক্রাইসিস মোমেন্ট হয়, আপনার কিভাবে আপনার চামড়ার দরটা ধরে রাখবে বা বাজার ঠিক রাখবে, ওই সময় কিন্তু আপনার এই মিটিং সিটিং সব শুরু হয়ে যায়। আমরা আসলে চামড়া শিল্পে বিগত সরকারগুলো আমরা দেখেছি যে অবহেলা আপনার করেছে। একটি খাতকে আপনার প্রাধান্য দিয়ে আপনার যেভাবে আপনার এই তারা বিভিন্নভাবে মেকানিজম করে আপনার সুবিধাগুলো নিয়েছে, এই সেক্টরগুলো কিন্তু পায়নি, অন্যান্য সেক্টর পায়নি। বিশেষত দেখেন এখানে বিগত সময় আমরা দেখেছি প্রায় 30-35টি পার্লামেন্ট মেম্বার ছিল আপনার, যারা বিজেএমের সদস্য, যারা গার্মেন্টস ব্যবসায়ী। চামড়া শিল্পে ওইরকমভাবে আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ নেই। তো এখানে এইভাবে আপনার মনে করেন যে আমরা যে সুযোগ সুবিধাগুলো নেব সেগুলোও কিন্তু আমাদের সীমিত ছিল, যার কারণে দেখা গেছে যে এইখানে মাত্র 1000-1500 কোটি টাকা বিনিয়োগ করলে যে এখানে আপনার 5 বিলিয়ন 10 বিলিয়ন ডলার এবং আপনার কর্মসংস্থানের সৃষ্টি হবে, সেটা কিন্তু কেউ রিয়েলাইজ করে। কিন্তু জনাব শাহিন আহমেদ, একটা বড় ব্যর্থতা, এটা আপনাদের দায় নিতেই হবে, যে আপনারা যখন হাজারীবাগ থেকে এখানে আসলেন নিশ্চয়ই সরকারের কাছে কিছু বিষয় বুঝে নেওয়ার ছিল। এই যে সিইটিপি, এই যে এখন যে আলোচনা আজকে এত বছর হয়ে গেল, সেটি একটা পর্যায়ে এসে দাঁড়ালো না, এবং আপনারা সরকারকে এই আশ্বস্ত করতে পারলেন না, আচ্ছা প্রাইভেটলি আমরা একটা লোন নিয়ে আমরা এখানে আমরা তৈরি করে দিব, মানে যেটা সরকার যেটা পারছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এখানে আপনারা সরকারের কাছ থেকে লোন নিয়ে আপনারা করে দিতে পারতেন। মানে এই খাতের এই দায়িত্ব আপনাদের উপরে। দেখুন এখানে কিন্তু যে সময় সিটিপিটা আপনার এই প্রজেক্টটা নেওয়া হলো, এটা ছিল 175 কোটি টাকার প্রজেক্ট, এটা বাড়তে বাড়তে 1015 কোটি টাকা হয়েছে। এইখানের ভিতরে কিন্তু ট্যানারি মালিকরা 200 কোটি টাকা আপনার শেয়ার করেছে সেই ল্যান্ড ভ্যালু বাড়িয়ে, অথচ আমরা কিন্তু সেই 200 কোটি টাকা শেয়ার আমরা করেছি, বাকি সরকার 800 কোটি টাকা করেছে। কিন্তু যে সময় আপনার এই সিটিপিটা আপনার একটা চাইনিজ নন কমপ্লায়েন্ট ঠিকাদারকে দেওয়া হলো, তারা কিন্তু আপনার এই সিটিপিটা অর্ধনির্মিত থেকে কিন্তু আপনার রেখে চলে গেল। এইখানে ট্যানারি মালিকদের সেই সক্ষমতা নেই। আমরা কিন্তু আমাদের যা ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 12-13 হাজার কোটি টাকা, সেটা কিন্তু সাভারে বিনিয়োগ করেছি। আমরা যে এই সাউথ এশিয়ান রিজনের ভিতরে একটা লেদার ইন্ডাস্ট্রি, মানে যেটা মডার্ন লেদার ইন্ডাস্ট্রি, সেখানেও আমরা করেছি এবং সেখানে সক্ষমতা আমাদের কিন্তু 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের যে 300-400 মিলিয়ন স্কোয়ার ফিটের যে ধারণ ক্ষমতা, তার চেয়ে বৃদ্ধি পেয়ে আমরা কিন্তু 900 মিলিয়ন ধারণ ক্ষমতা আমরা ট্যানারিগুলো আমরা করেছি। আমরা মডার্ন মেশিনারি জেনেছি, আমরা এখানে কিন্তু ইনভেস্ট করেছি। সুতরাং আমাদের কিন্তু একটা পুঁজি সংকট আছে। কিন্তু আমি জানি আপনিও চামড়া রপ্তানি করেন, এখানে একজন রপ্তানিকারক আছেন। এই যে আমাদের চামড়া আমরা চায়নাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা আবার বাইরে থেকে চামড়া আমদানি করে আমাদের রপ্তানি কার্যক্রম করছি, এই সংকট তো আমাদের একটা বড় শঙ্কায় ফেলে দিচ্ছে। মানে আমাদের লাভের ভাগ কমিয়ে দিচ্ছে, তো আমাদের লাভ চায়নাকে নিয়ে দিচ্ছে। এটি নিয়ে কি বলবেন? মন্তব্য শুনবো, তার আগে একটু রিজভিনকে শুনে আসি। জনাব রিজভিন, মানে এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? একটু আগে যেটা বলতে হ্যাঁ বলেন। আমি একটু আগে যেটা
বলতে চেয়েছিলাম যে যে কোনো ধরনের যখন একটা শিল্পকে এগিয়ে নিতে হয় তখন কিন্তু যেভাবেই আমরা দেখি না কেন অর্থায়ন অনেক বড় একটা ব্যাপার। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রণোদনা বলেন কিংবা ভর্তুকি বলেন বা লোন হোক, যে কোনো ধরনের সহযোগিতা দিয়ে হোক না কেন, অবশ্যই ট্যানারি গুলোকে সার্টিফিকেশনের আওতায় আনার জন্য কার্যক্রমটা জোরালো করতে হবে। সেই সাথে যেগুলো আছে সার্টিফিকেশন, তা দিয়ে তো আমরা আমাদের যে পর্যাপ্ত পরিমাণে চাহিদা সেটা পূরণ করতে পারছি না। সেক্ষেত্রে যে সমস্ত ট্যানারি গুলো দেখা যাচ্ছে যে 70% উন্নীত আছে আর 30% বা 80% উন্নীত আছে, সেগুলোকে যত ধরনের সহযোগিতা আছে সরকারের পক্ষ থেকে সেগুলো যদি সহায়তা প্রদান করে সেই সক্ষমতার জায়গায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমরা এই সুবিধাগুলো দেশের মাটিতেই নিতে পারব। অনেক ধন্যবাদ। সবশেষ মন্তব্য আপনার কাছে শুনতে চাই, এই যে এই সংকটটা আসলে আপনারা কি করছেন, সরকারের কাছে কি আছে, সবশেষ মন্তব্য শুনবো, একটা বিরতি নিব। জি, দেখুন, এখানে আমাদের সরকার কাছে চাওয়া, যেটা আমার ফান্ডামেন্টাল রাইটস, আমাদের সাথে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল ক্লিয়ার, যে আমাদেরকে সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি করে দিবে এবং ওখানে আমাদেরকে সিইটিপি এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, তরল বর্জ্যের ব্যবস্থাপনা করে দিবে। কিন্তু সরকার সেখানে ফেলুর হয়েছে। আমরা কিন্তু সেখানে আমাদের যে বিনিয়োগটা, সেটা কিন্তু আমাদের রিস্কের ভিতর পড়ে গেছে। সুতরাং আমরা চাই যে সরকার এখানে যে লুফহোলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে কারেকশন করা এবং আমাদের এক্সপোর্ট যাতে আমরা স্মুথলি করতে পারি। এই যে নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমরা জিম্মি হয়েছি, সেখান থেকে বেরিয়ে আসার একটা মাত্র উপায় হলো আমার সার্টিফিকেট। জি, আমরাও মনে করি সরকার আসলে এই ব্যাপারটি লক্ষ্য করবেন, বিশেষ করে শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় এটার পেছনে তোড়জোড় করে লাভ নেই। সারা বছর অন্তত এই রপ্তানির দ্বিতীয় খাতটিকে সরকার মনোযোগ দেবে, সেই ব্যাপারটি আমরাও প্রত্যাশা করি। আরও একটা বিরতি নিচ্ছি, আপনি আছেন আমাদের সাথে, এবং রিজবিন হাফিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার একটু প্রসঙ্গটি পরিবর্তন করতে চাই। আমরা জানি যে গত 3 দিন ধরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, আন্দোলন আজও চলছে। আমাদের এখানে যিনি আছেন তিনি এফবিসিসিআইর একজন সাবেক পরিচালক ছিলেন, তিনি এই বিষয়গুলো জানেন, জনাব শাহিন আহমেদ। এবার একটু চামড়া নয়, আমরা ইসলামী ব্যাংক প্রসঙ্গে আপনার কাছে একটা মন্তব্য নিতে চাই, এবং আমি জানি যে আপনি ইসলামী ব্যাংকের সাথে আছেন গ্রাহক হিসেবে। একটু প্রসঙ্গটা যেটা ওরা আন্দোলন করছে সেটি এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগে, গ্রাহকের আসলে এই নিয়ে কেন মাথা ব্যথা? মানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, এমডি, গ্রাহকের কি যায় আসে? আপনার কাছে সংক্ষেপে মন্তব্য করুন। দেখুন, এখানে আমি মনে করি যে ইসলামী ব্যাংকের মতন একটি ব্যাংক, যেখানে শক্তিশালী ব্যাংক, যেখানে বছরে 3-4 হাজার কোটি টাকা প্রফিট করে, এবং আমাদের যে গ্রাহকরা আছে, আমি বিশেষত ইসলামী ব্যাংকের গ্রাহক, অ্যাজ এ গ্রাহক আমি বলতে চাই যে এখানে একটি ব্যক্তির জন্য আন্দোলন করা আমার মনে হয় যে গ্রহণযোগ্য নয়, এবং একজন গ্রাহক, এইটা গ্রাহকের আন্দোলন কিনা সেটা নিয়েও সন্দেহান আছে। কারণ আমরা যেগুলো সুযোগ সুবিধাগুলো ব্যাংক থেকে পাচ্ছি সেগুলো কিন্তু গ্রাহকরা পাচ্ছে। এখানে যে লিকুইডিটি ক্রাইসিস বা অন্য কোনো এলসি ক্ষেত্রে বা অন্য কোনো আমরা ওটা মনে করি যে আসলে গ্রাহক তার আমানত নিয়ে ভাববে, আমানতটা তার সুরক্ষিত আছে কিনা। আপনি সেটি বলছিলেন। আমাদের কাছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা আনার চেষ্টা করেছি, আগামীতে আবার আমাদের সময় দিবেন। অনেক ধন্যবাদ। দর্শক, দেখছিলাম বাণিজ্য সংলাপ। আমরা প্রতিদিন একই সময়ে চ্যানেল 1-এর পর্দায় আসতে যাচ্ছি। আমাদের প্রতিদিন নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখুন, সঙ্গে থাকুন।